মুন্সিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দু গ্রুপের ব্যাপক সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেছে একজনের, আহত বেশ কয়েকজন। অনেক লোক মারধর করলো আর একটা লোক গুলি করে মাইরে হিলাইছে। আব্বুর প্রতি রাগা ছিল, পরে লোকে আমার আব্বু সকালবেলা গেছে হেরে উনতে গুলি করছে। নারায়ণগঞ্জ ৫ আসনের মনোনয়ন নিয়ে বিএনপির তৃণমূলে ক্ষোভ, ওসমান পরিবারের সাথে মাসুদুজ্জামানের ছবি ভাইরাল, দেশে ফিরে সব অভিযোগের জবাব দেওয়ার ঘোষণা। নানা সংকটে জর্জরিত বরিশাল সিটি কর্পোরেশনের শত কোটি টাকার উচ্চাভিলাষী পরিকল্পনা, কুয়াকাটায় রিসোর্ট নির্মাণের বিজ্ঞপ্তিতে ক্ষোভ। খুলনার রূপসা নদীতে নিখোঁজ দুইজনের সন্ধান মেলেনি এখনও, চলছে নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের উদ্ধার তৎপরতা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে কোটি শিক্ষার্থী, যৌক্তিক দাবিতেই কর্মসূচি, দাবি আন্দোলনকারীদের। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে, সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। আধিপত্যের বিস্তার নিয়ে মুন্সিগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে বেশ কয়েকজন। সংঘর্ষে বহু ককটেল বিস্ফোরণ হয়, দলবদ্ধ হয়ে অস্ত্রের মহড়াও হয় দুই পক্ষের মধ্যে। এতে বেশ আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। ভোরের আলো ফুটতেই একের পর এক ককটেল বিস্ফোরণ, চলে দলবদ্ধ অস্ত্রের মহড়া। পূর্ব বিরোধকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই গ্রুপ জড়িয়ে পড়ে সংঘর্ষে, উত্তপ্ত হয়ে ওঠে মুন্সিগঞ্জের মোল্লাকান্দি এলাকা। স্থানীয়রা জানায়, এলাকার আধিপত্য নিয়ে জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আতাউর রহমান মল্লিক ও ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আওলাদ হোসেন গ্রুপের দীর্ঘদিন ধরে চলছিল বিরোধ। এরই জেরে আবারও সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। সংঘর্ষে গুলিবিদ্ধ হয় আরিফ ও ইমরান নামের দুইজন। পরে জেনারেল হাসপাতালে নেওয়া হলে আওলাদ গ্রুপের আরিফ মীরকে মৃত ঘোষণা করে চিকিৎসক। আব্বু সকালবেলা গেছে, যাওয়ার পরে মুখ চোপা ধুইছে, তো বাথরুমে তাইছে, পরে হেরে উনতে গুলি করছে। অনেক লোক মানে কইতে মুখোশ পইরা হেলমেট পইরা অনেক লোক আমাকে মোল্লাকান্দি ইউনিয়নের ভিতরে, আমার কংসপুরা গ্রামে, চৌডুমুরা গ্রামে, দুইটা অনেক লোক মারধর করলো আর একটা লোক গুলি করে মাইরে হিলাইছে। এ নিয়ে এলাকাটিতে 7 দিনের ব্যবধানে খুন হলো দুইজন। এর আগে গত 3 নভেম্বর প্রতিপক্ষের গুলিতে নিহত হয় তুহিন দেওয়ান নামের এক যুবক। বারবার সহিংসতায় আতঙ্কিত এলাকাবাসী, যথাযথ বিচার ও শাস্তি চায় স্থানীয়রা। কয়েকদিন পর পরে ঝগড়া লাগে, আমাকে বাড়িতে রাস্তা লাগে সাপ দেখেনি কি করতে গুলি মুলি কইরা বাচ্চা নিয়ে আমরা অনেক ডরে থাকি, ভয়ঙ্কর ভিতরেই আছি আমরা। আমার স্বামীর মৃত্যুর বিচার চাই, আমি আগে ফাঁসি চাই। আমরা এলাকায় শান্তি চাই, অশান্তি চাই না। আল্লাহ যেমনি শান্তি রাখুক, শান্তি চলতে চাই। এদিকে ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি, মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। এর মধ্যে এলাকা ছেড়েছে দুই পক্ষের লোকজন, জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে সেই এলাকা থেকে এবং আমাদের এই অভিযান চলমান থাকবে। বর্তমানে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক এবং আমাদের যে তৎপরতা রয়েছে তাতে এর পরবর্তীতে আর এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা কমে। নিহত আরিফ চরডুমুরিয়া এলাকার খবির মীরের ছেলে। গুলিবিদ্ধ ইমরানকে নেওয়া হয়েছে ঢাকায়। আরাফাত রায়হান, সাকিব, যমুনা নিউজ, মুন্সিগঞ্জ। ধর্ম ব্যবহার করে একটি চক্র ভেদাভেদ তৈরি করছে, চেষ্টা করছে নির্বাচন বানচালের, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁওয়ে মুক্তিযোদ্ধা এবং তাদের সন্তানদের সাথে মতবিনিময় সভায় যোগ দেন মির্জা ফখরুল। বলেন, একটি পক্ষ ৭১-এর ত্যাগের কথা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। বিএনপি মহাসচিব আরও বলেন, লাখ লাখ মানুষের প্রাণের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। দেশের মানুষ যেমন ২৪কে ভুলতে পারবে না, তেমনি ৭১-কেও ভোলা সম্ভব নয়। যারা মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারকে হত্যা করেছিল, তাদের সাথে এই দেশের মানুষ আপোষ করতে পারে না বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। ওই ৭১-এ আমাদের লক্ষ লক্ষ মানুষ বাড়ি ঘর ছেড়ে পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছিল।
ওই ৭১-এ আমাদের মা বোনদেরকে অন্যায়ভাবে তাদেরকে অত্যাচার করে নির্যাতন করে চিরদাহানি করে তাদেরকে হত্যা করা হয়েছিল। এই কথাগুলো তো আমরা ভুলতে পারি না। নারায়ণগঞ্জ ৫ আসনে বিএনপির মনোনয়ন নিয়ে তৃণমূলে দেখা দিয়েছে অসন্তোষ। তাদের অভিযোগ, বিগত সময়ে আওয়ামী লীগ নেতাদের সাথে মিলেমিশে ব্যবসা বাণিজ্য করেছেন দল মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ। ওসমান পরিবারের সদস্য ও আওয়ামী লীগ নেতাদের সাথে ঘনিষ্ঠ ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সদ্য দলে যোগ দেয়া একজন ব্যবসায়ীকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন নেতাকর্মীরা। তবে বিএনপি মনোনীত প্রার্থীর দাবি, ওসমান পরিবার ভয় ভীতি দেখিয়ে বিভিন্ন অনুষ্ঠানে যেতে বাধ্য করত তাকে। সদর আর বন্দর উপজেলা নিয়ে নারায়ণগঞ্জ ৫ আসন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আসনটিতে বিএনপির মনোনয়ন পেয়েছেন ব্যবসায়ী মাসুদুজ্জামান মাসুদ। চলতি বছরের সেপ্টেম্বরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির হাতে ফুলের তোড়া দিয়ে দলটিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেন মাসুদুজ্জামান। দলে যোগ দিয়েই একাধিকবারের এমপি আবুল কালাম সহ বড় বড় নেতাদের টেক্কা দিয়ে পেয়েছেন দলের মনোনয়ন। তবে শুরুতেই পড়েছেন বিতর্কের মুখে। ওসমান পরিবার ও আওয়ামী লীগের নেতাদের সাথে তার ঘনিষ্ঠ ছবি ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, রাজনৈতিক পট পরিবর্তনের আগ পর্যন্ত আওয়ামী লীগ নেতাদের সাথে মিলেমিশে ব্যবসা করেছেন মাসুদুজ্জামান। সোশ্যাল মিডিয়া খুললেই দেখবেন এদের ছবি আওয়ামী লীগের এমন কোনো লোকের সাথে নাই তার সাথে সংযোগ। এখন আমরা কিভাবে রাজপথের কর্মীরা মেনে নেই? আমি ওসমানের সাথে, যে সেলিম ওসমানের সাথে, যে আজমির ওসমানের সাথে রেয়াজও করে নারায়ণগঞ্জে বিভিন্ন সময় বিভিন্ন কাজকর্ম আকাম কুকাম করছে। সেই লোকেকে আজকে কিভাবে তারা পাইলো, আমরা তৃণমূলে যারা আছি তারা এটা মেনে নিতে পারছি না। উনি যদি ৫ই আগস্টের সময় আমাদের সঙ্গে থাকতেন, আমরা ওয়েলকাম জানাতাম। আপনাকে নিয়ে দেশ গর্ব, আপনাকে নিয়ে নারায়ণগঞ্জ গর্ব, আপনাকে তো তখন আমরা পাই নাই। দলীয় মনোনয়নের সিদ্ধান্তে অসন্তোষ দেখা দিয়েছে বিএনপির তৃণমূলে। দুঃসময়ে নেতাকর্মীদের পাশে ছিলেন এমন কাউকে ধানের শীষ প্রতীক দেওয়ার দাবি তাদের। আন্দোলন সংগ্রাম করেছে, আমরা এরকম একটা ব্যক্তিকে আশা করেছিলাম। দলের 17 বছর যে কর্মীরা মাঠে ছিল সেই কর্মীদের মূল্যায়ন হতো। আমরা আশা রাখি কেন্দ্র যথাযথ মূল্যায়ন করবে, তার প্রতিফলন হবে। এখন আমরা আশা আছি পরিবর্তন হবে ইনশাআল্লাহ। তবে বিএনপি মনোনীত প্রার্থীর দাবি, ওসমান পরিবার সহ আওয়ামী লীগ নেতারা ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন অনুষ্ঠানে যেতে বাধ্য করত তাকে। ব্যবসা টিকিয়ে রাখতেই যেতে হতো সেসব অনুষ্ঠানে। সেলিম ওসমান উনি আমাকে রিং করে যে 11 নম্বর ওয়ার্ডে যাব, তোমাকে থাকতে হইব। আমার এই দলের সাথে কোনো যোগাযোগ নাই, আমি কেন আপনার এখানে যাব? এই সেলিম ওসমান আমার বাপকে রিং দেয়, আমার সম্বন্ধে অনেক কিছু বলে এবং এক রকমের হুমকি। বাধ্য হয়ে একটা অনুষ্ঠানে আমি এখানে উপস্থিত হয়েছিলাম। বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন ব্যবসায়ী মাসুদুজ্জামান। দেশে ফিরে সংবাদ সম্মেলন করে সব অভিযোগের জবাব দেবেন বলেও জানিয়েছেন তিনি। জাহিদ হাসান, যমুনা নিউজ। মনোনয়ন পেলে নিরঙ্কুশ জয়লাভের মধ্য দিয়ে প্রথমবারের মতো গাজীপুর ১ সংসদীয় আসন দলীয় প্রধানকে উপহার দিতে চান বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল। কালিয়াকৈর উপজেলা এবং পৌর বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র্যালিতে অংশ নিয়ে এই কথা বলেন তিনি। র্যালিতে অংশ নেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। কালিয়াকৈর উপজেলা এবং পৌর বিএনপির পক্ষ থেকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য এই র্যালি সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে উপজেলার বংশাই ব্রিজের সামনে জড়ো হন দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সকাল 11টায় বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুলের নেতৃত্বে শুরু হয় র্যালি। রং বেরঙের প্লেকার্ড আর স্লোগানে বিপ্লব ও সংহতি দিবসের র্যালিটি রূপ নেয় নির্বাচনী শোডাউনে। নেতাকর্মীদের মধ্যে তৈরি হয় উৎসবের আমেজ। হাইব্রিড নেতাদের এই স্পিড বেড়ে গেছে, আমরা চাই ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হোক। আমরা আশাবাদী যে সবার চেয়ে বাবুল ভাই এগিয়ে আছে, যে উনি নমিনেশন পাবে ইনশাল্লাহ।
কালিয়াকৈর উপজেলার সাথে গাজীপুর সিটি কর্পোরেশনের 12টি ওয়ার্ড নিয়ে গঠিত গাজীপুর 1 সংসদীয় আসন। আসনটিতে এখনো দলীয় প্রার্থী ঘোষণা করা না হলেও মনোনয়ন প্রত্যাশী 5 জন। র্যালিতে অংশ নেওয়া স্থানীয় নেতাকর্মীরা বলছেন তারা ধানের শীষের পক্ষে সবাই ঐক্যবদ্ধ। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আমরা জানাতে চাই, আমরা ত্যাগী নেতার পক্ষে আছি। কাজী সাইদুল আলম বাবুল সাহেব ত্যাগী নেতা। এখনো কেন আমাদের এখানে নমিনেশন ডিক্লেয়ার করা হয় নাই, আমরা আশা রাখি অচিরেই আমাদের নেতৃবৃন্দ বুঝতে পারবেন। শিল্প এলাকা হওয়ায় রাজনৈতিকভাবে গাজীপুর 1 সংসদীয় আসনটি বেশ গুরুত্বপূর্ণ। আসনটির প্রার্থী হিসাবে স্বচ্ছ ভাবমূর্তি এবং ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে বলে আশাবাদী নেতারা। প্রায় 45 বছর ধানের শীষের প্রার্থী এই আসন থেকে নির্বাচিত হতে পারে নাই, ধানের শীষ বঞ্চিত হয়েছে। এবারে এই গাজীপুর 1 আসনের কালিয়াকৈর এবং কোনাবাড়ির সকল নেতাকর্মীরা আমার দিকে তাকিয়ে আছে। 1996 সালের 15ই ফেব্রুয়ারির নির্বাচন ছাড়া এই আসনটিতে জয়লাভ করতে পারেনি বিএনপি। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচন কমিশন জাতিকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোট উপহার দিতে জিহাদ ঘোষণা করেছে। কুমিল্লায় এই মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। ভোটের দায়িত্ব পালনে কর্মকর্তাদের চ্যালেঞ্জ নিরূপণ এবং উত্তরণের উপায় নিয়ে দিনব্যাপী কর্মশালায় যোগ দেন তিনি। এ সময় কমিশনার আনোয়ারুল বলেন, অতীতের কলঙ্ক মুছতে সুষ্ঠু ভোটের কোনো বিকল্প নেই। জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের ভবিষ্যৎ নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করতে প্রভাব বা ভয় ভীতি পরিহার করে পুলিশ সহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। বাংলাদেশের ইতিহাসে যতগুলো নির্বাচন হয়েছে, আসন্ন ত্রয়োদশ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই নির্বাচনের উপর নির্ভর করবে এদেশের ভবিষ্যৎ। টাঙ্গাইলে নির্বাচন অফিসে হামলা ও ভাঙচুর চালিয়েছে বিএনপি নেতাকর্মীরা। এই ঘটনায় আহত হয়েছেন 2 জন। দুপুরে গোপালপুরে এই ঘটনা ঘটে। আহত অবস্থায় ডাটা এন্ট্রি অপারেটর আমজাদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নির্বাচন অফিসের কর্মকর্তারা জানান, উপজেলা বিএনপির নেতাকর্মীদের কাজ না করায় আওয়ামী লীগ ট্যাগ দিয়ে অফিসে হামলা চালানো হয়। এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত আলী বলেন, নির্বাচন অফিসার নজরুল ইসলাম নানা অনিয়ম দুর্নীতির সাথে জড়িত। এ বিষয়ে ভুক্তভোগী সেবা গ্রহীতাদের নিয়ে নির্বাচন কর্মকর্তার অফিসে গেলে তিনি দুর্ব্যবহার করেন বলে অভিযোগ করেন কাজী লিয়াকত। জেলা নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম জানান, সরকারি অফিসে হামলা ও সরকারি কর্মকর্তাকে মারধরের অভিযোগে থানায় মামলা করা হবে। সরকারি অফিস ভাঙচুর এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের গায়ে হাত উঠানো হলো, মারধর করার ইয়াতে ধারাই এই মামলার জন্য এখন যে আমরা অফিসার গেছে হলো থানাতে মামলার প্রস্তুতি দিতেছে আর কি। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও গণভোট আয়োজন সহ 5 দফা বাস্তবায়নের দাবিতে আন্দোলনরত ইসলামী দলসমূহের যৌথ বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। অর্থাৎ লোকারণ্য হবে, এটা আমাদের প্রত্যাশা এবং লক্ষ লক্ষ মানুষ এটা অংশগ্রহণ করবে। এটা রাজধানী কেন্দ্রিক সমাবেশ, রাজধানী এবং তার আশপাশ এলাকা থেকে জনগণই সাধারণত এই ধরনের সমাবেশে অংশগ্রহণ করে। আমরা দেশভিত্তিক সমাবেশের ডাক দিতে পারতাম। আমরা সরকারকে বোঝাতে চাই, রাজধানীর সমাবেশ দিয়েই যদি সরকার মেসেজ নিতে পারে, দেশবাসী যদি বোঝাতে পারে, বুঝতেও পারে, তাহলে আমরা মনে করি এই সমাবেশেই একটা বড় ধরনের মতামত উঠে আসবে, জাতির উদ্দেশ্যে একটা নির্দেশনা এখানে তৈরি হইতে পারবে, জনমত তৈরি হইতে পারবে। এতে করে আমরা আশা করব সরকার আমাদের যে 5 দফা দাবি সেটা মেনে নেবে। বিশেষ করে একটি আদেশ জারি করতে বাংলাদেশের আইন প্রণয়ন প্রক্রিয়ায় যে পদ্ধতিতে আমরা দেখেছি, সংসদ থাকলে সংসদে প্রণয়ন হয়, সংসদের অবর্তমানে এ ধরনের আদেশ বা অধ্যাদেশ জারি হয়। ঐকমত্য কমিশন যেহেতু আদেশ জারি, অর্ডার জারির কথা বলেছে,
সরকারের 24 থেকে 48 ঘন্টা এনাফ টাইম ছিল। তো আপনি সেখানে 2 সপ্তাহেরও অধিক কালক্ষেপণ করে জিনিসটা ঝুলিয়ে রেখেছেন, এটা আমরা মনে করি জাতির প্রত্যাশিত বিষয় ছিল না। এটা একটা অনাকাঙ্ক্ষিত বিষয় ছিল, অহেতুক এখানে সময় নষ্ট করা হচ্ছে। আবার আরেকটি দলের পক্ষ থেকে, বিশেষ করে আমরা বিএনপির কথাই বলবো, আমরা সমাধানে পৌঁছার জন্য ঐক্যমত্য কমিশনের এই আদেশ জারি এবং সুপারিশ বাস্তবায়নের জন্য আশা করেছিলাম সবাই এগিয়ে আসবে, যেহেতু আমরা সবাই মিলে ঐক্যমত্য কমিশনে এই সনদটা রচনা করে স্বাক্ষর করেছিলাম 17 অক্টোবর, আপনাদের মনে থাকার কথা। কিন্তু বাস্তবায়ন আদেশ এবং জুলাই সনদ সম্পূর্ণ 2টি পার্ট। জুলাই সনদে আছে হলো 84টা বিষয় অঙ্গীকারনামা, তারপর স্বাক্ষর হয়ে গেছে। সেখানেই কমিশনের সিদ্ধান্ত ছিল বাস্তবায়ন প্রক্রিয়ার জন্য একটা আলাদা পার্ট হবে, 5 দিনের জন্য পৃথক আলোচনা হয়েছে, কিন্তু ওনারা 2টাকে মিলিয়ে ফেলতেছেন। এই কারণে বলছে যে সরকার কথা রাখে নাই, প্রতারণা ইত্যাদি নানা অভিযোগ তুলেছেন। আমরা এখানে বলতে চাই একেবারে সুস্পষ্ট, যেটা স্বাক্ষরিত জুলাই সনদ এটা কিন্তু বাস্তবায়ন প্রক্রিয়ার পার্ট ছিল না। এই সেপারেট বিষয়টা যখন প্রকাশিত হলো তখনই ওনারা এটা ভিন্ন মত প্রসারণ করা অথবা কমিশনের যে সিদ্ধান্ত ছিল তার বিপরীত অবস্থান ওরা নিয়ে নিল। তাহলে আমরা 9 মাস যে কাজ সবাই মিলে করলাম সেখানেও দীর্ঘসূত্রিত ওনাদের কারণে হয়েছে, আজকে আবার বাস্তবায়নের ক্ষেত্রে একটা জটিলতা তৈরি হচ্ছে। ইসলামী দলগুলোর যৌথ বৈঠকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ কথা বলছিলেন, আমরা সেই বক্তব্য শুনছিলাম সরাসরি যোগ দিয়ে। মাত্র 58 বর্গ কিলোমিটার আয়তনের বরিশাল সিটি কর্পোরেশনে নাগরিক সমস্যার অন্ত নেই। সিটি কর্পোরেশনে উন্নীত হওয়ার 23 বছরে পূরণ হয়নি বেশিরভাগ নাগরিক চাহিদা। ঠিকমতো বেতন পান না খোদ নগর ভবনের কর্মকর্তা কর্মচারীরা, অথচ এসব সীমাবদ্ধতার মধ্যে পর্যটন এলাকা কুয়াকাটায় শত কোটি টাকার রিসর্ট নির্মাণ করতে যাচ্ছে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। এর মধ্যে কয়েক একর জমি কিনতে পত্রিকায় বিজ্ঞপ্তিও দিয়েছে নগর প্রশাসন। তাদের এই কর্মকাণ্ডকে উচ্চাভিলাষী বলছে সচেতন মহল। এই স্থাপনাটি বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান কেন্দ্র নগর ভবন। ভবনটির সামনের অংশ যতটা চাকচিক্য, ভিতরটা ততটাই নড়বড়ে। ঝুঁকি নিয়ে প্রতিদিন কর্মকর্তা কর্মচারী সহ সেবা প্রত্যাশীদের যাতায়াত এই ভবনে। 1990 সালে নির্মিত পৌর ভবনে 2002 সালে শুরু হয় বরিশাল সিটি কর্পোরেশনের কার্যক্রম। একাধিকবার মেরামত করা হলেও প্রায়ই খসে পড়ছে পলেস্তারা। এত গেল নগর ভবনের চিত্র। নগরীর অবস্থা আরও করুন। বেহাল রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, ভারী বৃষ্টিতে হাঁটু জল, উন্মুক্ত ভাগাড়ে ময়লার পাহাড়, নেই সুয়ারেজ ব্যবস্থা। মশায় অতিষ্ঠ নগরবাসী ভুগছে বিশুদ্ধ পানির সংকটে। সবচেয়ে বেশি দুর্ভোগে বর্ধিত অংশের মানুষ। এত শত নাগরিক ভোগান্তির মাঝে কুয়াকাটায় রিসোর্ট নির্মাণে শত কোটি টাকার বিলাসী প্রকল্প হাতে নিয়েছে নগর প্রশাসন। সিটি কর্পোরেশনের যে নিজস্ব রাজস্ব আয়, সেই আয় দিয়ে তার অফিসের যে খরচ, নিয়মিত যে খরচ, সেটাই সামাল দেওয়া কঠিন। যে কোনো উন্নয়ন কাজ করার জন্য তাকে গভর্নমেন্টের উপর নির্ভরশীল হতে হয়। বরিশাল শহরে বর্তমানে সবচেয়ে যে কঠিন এবং খারাপ অবস্থা সেটা হলো বর্জ্য ব্যবস্থাপনার অভাব। ভবিষ্যতে এই রিসোর্ট আমাদের পরিবার পরিজন নিয়ে তারা ঘুরবেন, এটাই আসলে তাদের ইচ্ছা, তাদের ভিশন। কিন্তু বরিশাল নগরীর যে সমস্ত নাগরিক আছে, এটা নাগরিক সুবিধার সাথে কুয়াকাটাতে রিসোর্ট তৈরি করার কোনো সম্পর্ক নেই। সাবেক মেয়র ও মেয়র প্রার্থীদের মতে কুয়াকাটায় রিসোর্ট নির্মাণের পরিকল্পনা সময়োপযোগী নয়। নির্বাচিত জনপ্রতিনিধি থাকলে এমন সিদ্ধান্ত নিতে পারতেন না বলেও মন্তব্য করেন তারা। কেন এই বিলাসবহুল রিসোর্ট নির্মাণ করছেন? কার অনুমতি নিয়ে তারা করছেন? তারা সরকারের কাছ থেকে কি পূর্ব অনুমতি নিয়েছেন? এই ধরনের প্রকল্প করতে গেলে সিটি কর্পোরেশনের সীমার বাইরে যেতে হলে অবশ্যই তাদেরকে কোনো না কোনো উদ্দেশ্যে যেতে হবে। সেটার জন্য পূর্ব অনুমতি নেওয়ার বিধান আছে। তারা কি সেই অনুমতি নিয়েছেন? আমরা তো সেই বিজ্ঞপ্তিতে সেই অনুমতির কথা দেখিনি। অতিরিক্ত খরচ এবং যারা জনপ্রতিনিধি নয় তারা এই ধরনের চিন্তা ভাবনা করতে পারে। জনপ্রতিনিধি আসলেই এই জনগণের কল্যাণ হবে। সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী জানান, উপার্জিত রাজস্ব থেকেই কুয়াকাটায় রিসোর্ট নির্মাণে ব্যয় করা হবে। জমি যেটা কিনবো এটা হলে আমরা মিনিস্ট্রির অনুমোদন নেবে, মিনিস্ট্রি টাকা দেবে না, টাকা আমরা সিটি কর্পোরেশনের যে নিজস্ব রাজস্ব তহবিল আছে সেখান থেকে আমরা জমিটা কিনে রাখবো। তারপর ভবিষ্যতে আর্থিক অথবা আমরা মিনিস্ট্রির চেষ্টা করবো, ওখান থেকে যদি কোনো আর্থিক সহযোগিতা পাই তখন হয়তো ওখানে রিসোর্টটা করে তুলবো।
এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে নগরবাসীও। ড্রেনেজ ব্যবস্থা নাই, তারপরে রাস্তাঘাট ঠিকমতো হয় না এখনো। কুয়াকাটা খরচ করলে হয়তো সারা দেশের লোকের উপকার হবে, কিন্তু আমরা বরিশালবাসী তো আমাদের নাগরিক সমস্যাগুলো সমাধান হচ্ছে না এই টাকা দিয়ে। এখন প্রশ্ন উঠতেই পারে, সিটি কর্পোরেশনের বাসিন্দাদের যে প্রকল্পে সম্মতি নেই সেই রিসোর্ট করা হবে কাদের স্বার্থে? কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। বাগেরহাটের সংসদীয় আসন 4টি বহাল রেখে রায় দিয়েছেন হাইকোর্ট। 3টি আসন করে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অবৈধ বলে ঘোষণা দেওয়া হয়। পাশাপাশি গাজীপুরের সংসদীয় আসন 5টি বহাল রেখে রায় দেন হাইকোর্ট। সোমবার বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি KM জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ এর রায় ঘোষণা করেন। এর আগে 16 সেপ্টেম্বর এক রিটের প্রাথমিক শুনানিতে বাগেরহাটের 4টি নির্বাচনী আসন থেকে একটি কমিয়ে 3টি করা সংক্রান্ত নির্বাচন কমিশনের গেজেট আইনের লঙ্ঘন দাবি করে কেন তা আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল দিয়েছিলেন হাইকোর্ট। আগের মতো বাগেরহাটে 4টি সংসদীয় আসন রাখতে কেন নির্দেশ দেয়া হবে না তাও জানতে চাওয়া হয়েছিল রুলে। সেই রুলের চূড়ান্ত শুনানি শেষে আদালত এই রায় দেন। এখনও কোনো সন্ধান মেলেনি খুলনার রূপসা ঘাটের পৌন্টনের সাথে যাত্রীবাহী ট্রলারের ধাক্কায় নদীতে পড়ে নিখোঁজ হওয়া এক নারীসহ 2 জনের। সকাল থেকে রূপসা নদীতে উদ্ধার অভিযান শুরু করেছে নৌবাহিনী, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরি দল। নিখোঁজদের একজন খুলনার সন্ধানী ক্লিনিকের প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিদুল হক মিঠু। অপরজনের পরিচয় মেলেনি এখনও। প্রত্যক্ষদর্শীরা জানান, পশ্চিম রূপসা ঘাট থেকে ট্রলারটি অতিরিক্ত যাত্রী বোঝাই করে পূর্ব রূপসা ঘাটের দিকে যাচ্ছিল। পৌঁছানোর আগ মুহূর্তে ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে পৌঁছনে জোরে ধাক্কা দেয়। এতে বেশ কয়েকজন যাত্রী নদীতে পড়ে যান। অনেকে সাঁতরে তীরে উঠলেও 2 জন উঠতে পারেনি। ঘটনার পর থেকেই চলছে তল্লাশি। শিক্ষাঙ্গনে বারবার আন্দোলনের ফলে ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পাঠ। 3 দফা দাবিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি স্থগিত করার ঘোষণা এলেও ঢিমে তালে চলছে লেখাপড়া। এ ধরনের অস্থিরতা শিক্ষার্থীদের মানসিক বিকাশে চাপের সৃষ্টি করছে বলছেন অভিভাবকরা। যদিও শিক্ষকরা বলছেন যৌক্তিক দাবিতেই আন্দোলনে ছিলেন তারা। ফেনী থেকে আরো জানাচ্ছেন আমার সহকর্মী আরিফুর রহমান। জিসান ফেনী পাইলট আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 4র্থ শ্রেণীর শিক্ষার্থী। স্কুলে এসে জানতে পারে ক্লাস নেবেন না শিক্ষকরা। জিসানের মতো অবস্থা দেশের কোটি শিক্ষার্থীর। বার্ষিক পরীক্ষার আগে পাঠদান না হওয়ায় সিলেবাস শেষ হওয়া নিয়ে শঙ্কায় তারা। আমি ক্লাস 4-এ পড়ি, আমার স্যাররা ক্লাস নিচ্ছে না। আমাদের স্যারেরা যদি না পড়ায় না শিখায় তাহলে আমরা কিভাবে শিখব? শিক্ষকদের দাবির ন্যায্যতা নিয়ে প্রশ্ন না তুললেও তাদের কর্মসূচি নিয়ে ক্ষুব্ধ অভিভাবকরা। বলছেন, চলতি বছরের শুরুতে বই পৌঁছায়নি হাতে হাতে। 26 ফেব্রুয়ারি থেকে 6 এপ্রিল পর্যন্ত বন্ধ থাকায় দেখা মেলেনি শিক্ষক শিক্ষার্থীর। মে মাস জুড়ে ছিল শিক্ষকদের কর্মবিরতি। ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে ক্লাস হয়নি জুনে। সেপ্টেম্বরে পূজাসহ আরও কিছু বন্ধের কারণে বেশিরভাগ সময় হয়নি পাঠদান। 8 নভেম্বর আবারও ডাকা হয় কর্মবিরতি। এই বছরের 8 মাসেরও বেশি সময় শিক্ষা থেকে ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্বিগ্ন অভিভাবকরা। শিক্ষকরা এই বেতন জেনেও তো এই পেশায় এসেছে, তাহলে কর্মবিরতির নামে কেন এই শিক্ষা ব্যবস্থাকে এভাবে ধ্বংস করতেছে ওরা? আমার মেয়েটা ক্লাস 5-এ পড়ে, কিন্তু পাঠদানটা ঠিক মতো না হওয়ার কারণে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাচ্চাদের পড়ালেখার বছরের শেষ, পরীক্ষা সামনে আছে, এই অবস্থায় এটা বন্ধ রাখা ঠিক না। শিক্ষকরা বলছেন তাদের আন্দোলন যৌক্তিক, তবে শিক্ষার্থীদের ক্ষতির বিষয়টিও স্বীকার করেছেন তারা। যেখানে আমার জীবনমান দরিদ্র সীমার নিচে, আমি যে বেতন পাই সেটা আমাকে যে একটা মানসম্মত জীবন লিড করার জন্য আমাকে যে একটা অনুভূতি দেবে, শক্তি দেবে, সেটা আমি পাই না। আমাদের বেতন বৈষম্য, আমাদের মর্যাদার বৈষম্য, এই বৈষম্যগুলো দূর করার জন্য আমাদের এই আন্দোলন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ থাকলেও ইবতেদায়ী, নুরানি ও হাফেজিয়া মাদ্রাসাগুলোতে যথানিয়মে চলছে পাঠদান। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আমরা আছি, যার কারণে আমাদের কোনো কর্মবিরতি নেই। আমাদের যথারীতি ক্লাস চলছে, আমরা ক্লাস পরিচালনা করছি। শিক্ষার্থীদের জিম্মি করে আন্দোলনকারী শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন শিক্ষা অফিসার। কারা কারা কর্মবিরতি করতেছে আমরা মনিটর করতেছি উপজেলা শিক্ষা অফিসারদের মাধ্যমে। আমরা আশা করি বিকালের মধ্যে তথ্য পেয়ে যাব কারা কারা করছে আর কি। পরবর্তীতে আমরা আমাদের অথরিটিকে জানাবো, অথরিটি ডিসিশন নেবে।
জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় 560টি, শিক্ষার্থীর সংখ্যা 1,71,946 জন, শিক্ষক রয়েছেন 3,338 জন। আরিফুর রহমান, যমুনা নিউজ, ফেনী। সাভারের আশুলিয়ায় 3 মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ করেছেন 3টি পোশাক কারখানার শ্রমিকরা। সকালে একচোর এক্সপোর্টিং লিমিটেড, সাউথ চায়না ও গোল্ড টেক্স কারখানার শ্রমিকরা ডিইপিজেডের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। পরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের সরাতে গেলে শ্রমিকরা উত্তেজিত হয়ে পড়ে। এক পর্যায়ে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ ও জল কামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে ঘটনাস্থল ত্যাগ করেন আন্দোলনকারীরা। এরপর থেকে ডিইপিজেডের প্রধান ফটক সহ গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। নেত্রকোনার কেন্দুয়ায় অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী কিচ্ছা উৎসব। উপজেলা প্রশাসন ও সাংস্কৃতিক সংগঠন সর্বস্বর এর যৌথ আয়োজনে গ্রাম বাংলার কিচ্ছা পালার এই আয়োজনে অংশ নেন দেশের বিভিন্ন প্রান্তের অন্তত 15 জন খ্যাতনামা বয়াতি ও তাদের দল। আকাশ সংস্কৃতি রুখতে এই ধরনের আয়োজন অব্যাহত রাখার দাবি জানান স্থানীয়রা। লোকজ গল্পে ভরা এক রাত, সুরে সুরে জেগে ওঠে নেত্রকোনার কেন্দুয়া এলাকা। হারিয়ে যাওয়া গ্রামীণ ঐতিহ্যকে আবার ফিরিয়ে আনতে আয়োজন করা হয় কিচ্ছা উৎসবের। কেন্দুয়ার জয় হরিস প্রায় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার সকাল থেকে শুরু হয়ে সারা রাত চলে এই উৎসব। উপজেলা প্রশাসন ও সাংস্কৃতিক সংগঠন সর্বস্বরের যৌথ উদ্যোগে দেশের নানা প্রান্তের অন্তত 15 জন খ্যাতনামা বয়াতি ও তাদের দল গিয়ে শোনান মানুষের গল্প, জীবনের গল্প। এই বয়োজ্যেষ্ঠ যারা ছিলেন তারা অনেক ধরনের কিচ্ছা বলতেন এবং এইগুলো একটা কল্পনার জগতে আমাদেরকে নিয়ে যেত। আমার দাদা গান করছে, আমার নানি গান করছে, আমার যিনি উস্তাদ মহিলা বয়াতি আনোয়ারা বয়াতি উনাও গান গাবে। আয়োজকরা বলছেন এটি শুধু বিনোদনের উৎসব নয়, তরুণ প্রজন্মকে লোক সংস্কৃতির সাথে পরিচিত করার এক বড় উদ্যোগ, যেখানে চোখে দেখা যায় বাংলা ঐতিহ্যের এক বাস্তব রূপ। এমন ব্যতিক্রমী আয়োজনে খুশি দেখতে আসা লোকজন। এই দেশে কিচ্ছা গান্ডা, গেটু গান্ডা, ডগ যাত্রা থেকে আরম্ভ করে মহুয়া মলুয়া, আর মহুয়া মলুয়াও কিন্তু আমার মুখ থেকেই প্রসার হয়েছে। কেন্দুয়ায় কিচ্ছারও মানে জন্মভূমি এবং বিকাশ ভূমি, সেইখানেই তো কিচ্ছা উৎসব হবে। এতদিন যে হয় নাই সেইটাই বরঞ্চ আফসোসের ব্যাপার। গ্রাম বাংলার হারিয়ে যাওয়া লোকজ সংস্কৃতিকে জিইয়ে রাখতে এ ধরনের আয়োজন বলে জানিয়েছেন প্রশাসনের এই কর্মকর্তা। এই কিচ্ছা উৎসবের মাধ্যমে আমি নতুনভাবে এই লোকজ সংস্কৃতির যে বিভিন্ন মাধ্যম আছে তার মাধ্যমে আমি সারা বাংলাদেশ তথা সারা বিশ্বে এই প্রত্যন্ত অঞ্চলে এই বার্তাটাই ছড়িয়ে দিতে চাই যে মনের যত্ন নিতে হবে। কিচ্ছা উৎসবে পালা পরিবেশন করেন কুদ্দুস বয়াতি, মনসুর বয়াতি, হামিদ বয়াতি, শামীম বয়াতি সহ আরো অনেকে। জারিন অর্নি, যমুনা নিউজ।